এবার দেখেন তো ঠিক আছে কিনা। শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ঠিক আছে কিনা। ফেসবুক পড়াইতে দিবে না, বোঝা গেছে। ফেসবুক এখন আর আগের মতো নাই। যত ফ্রি ছিল, সফটওয়্যার ছিল, সবগুলাই এখন এমন হয়ে গেছে। লাস্ট 5-6 বছরে প্রথম দিকে যখন আমরা এই জিনিসগুলো ইউজ করছি তখন স্মুথলি ইউজ করা যেত, বাট এখন করা যায় না। ফেসবুকের আবার পেইড ভার্সন হ্যান ত্যান নিয়ে আসবে, নিয়ে এসে ওটা বাধ্য করবে পেইড ভার্সন নিতে। দেখেন 4 নম্বরে কি বলা হচ্ছে, যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 গুণের থেকে 2 বেশি এবং ছোট সংখ্যাটির 4 গুণ বড় সংখ্যাটির থেকে 5 বেশি। বড় সংখ্যাটি কত? তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে ভাই বড় সংখ্যার আমাদের বের করতে বলছে, তার মানে এখানে 2টা সংখ্যা আছে, একটা ছোট আর একটা বড়, এবং এখানে 2টা শর্ত দেওয়া আছে। ঠিক আছে, তো আগে আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি যে বড় সংখ্যাটা যেহেতু জানি না, তার মানে ওইটাকে আমি আগে ধরে নিই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি বড় সংখ্যাটি এ এবং ছোট সংখ্যাটি বি। আমরা জাস্ট ধরে নিলাম যে আমার একটা সংখ্যা এত, একটা সংখ্যা এত। এখন এই যে প্রশ্নের প্রথম শর্তটা বলতেছে যে একটা সংখ্যা অপর একটি সংখ্যার 3 গুণের থেকে 2 বেশি। একটা সংখ্যা অপর একটা সংখ্যার 3 গুণের থেকে 2 বেশি। তার মানে এখানে একটা সংখ্যাকে বলতে বোঝাচ্ছে এখানে বড় সংখ্যাটা, যে বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যার 3 গুণের চেয়েও 2 বেশি হবে। এখানে এই একটা সংখ্যা দিয়ে মূলত আমার বড় সংখ্যাটাকে বোঝানো হচ্ছে যে বড় সংখ্যাটা হবে ছোট সংখ্যার 3 গুণের চেয়ে 2 বেশি। তাহলে বড় সংখ্যাটা যদি আমার এ হয়, তাহলে ছোট সংখ্যাটা কত? 3 গুণের থেকে 2 বেশি হবে এই বড় সংখ্যাটা। তাহলে ছোট সংখ্যাটা এই যে 3b প্লাস 2, অর্থাৎ ছোট সংখ্যার সাথে যদি 3 গুণ করে দেই, তারপরে যদি আবার 2 যোগ করি, তাহলে এই 2টা সংখ্যা কি হবে? সমান হবে। অর্থাৎ এখন এই ছোট সংখ্যার বড় সংখ্যা আমার সমান হয়ে যাবে। সো এখান থেকে সর্বোচ্চ আমি কি করতে পারবো, যে a মাইনাস 3b ইজ ইকুয়াল টু 2 লিখতে পারবো। ঠিক আছে, 2 লিখতে পারবো। এটাকে 1 নম্বর সমীকরণ মানবো। এখন আরামসে এখানে আপনি লিখে দিতে পারেন যে প্রথম শর্ত মতে, এটা একটু মিস হয়ে গেছে, প্রথম শর্তে এটা লেখা ছিল, তো আমরা প্রথম শর্ত মতে লিখে ফেললাম। এখন দ্বিতীয় আরেকটা শর্ত আছে, এই যে এবং এর পর থেকে, যে ছোট সংখ্যাটির 4 গুণ, ছোট সংখ্যাটির 4 গুণ বড় সংখ্যাটির থেকে 5 বেশি। তার মানে কি, ছোট সংখ্যার 4 গুণ থেকে বড় সংখ্যাটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 5 বেশি পাবো, 5 বেশি পাবো। ঠিক আছে, ছোট সংখ্যাটার সাথে যদি আমি 4কে গুণ করে দিই, তাহলে সেটা বড় সংখ্যার চেয়ে কি হয়ে যাবে? 5 বেশি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না যে দ্বিতীয় শর্ত মতে এই যে আমাদেরকে বলতেছে যে ছোট সংখ্যার সাথে 4 গুণ করে দিলে এটা বড় সংখ্যার চেয়ে কি হয়ে যাবে? 5 বেশি হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু এখানে ইকুয়েশন ফর্ম করব,
তাহলে আমরা বলছি যে যারটা বেশি হবে সেইটাকে কমের সাথে গুণ করে দিব। যেহেতু ছোট সংখ্যার সাথে 4 গুণ করলে এটা বড় সংখ্যার চেয়ে 5 বেশি হয়, তাই এই যে 5 বেশিটাকে আমরা এবার বড় সংখ্যার সাথে যোগ করে দিব। যোগ করে দিলে এই যে ছোট সংখ্যার 4 গুণ আর এই বড় সংখ্যাটা কি হয়ে যাবে, আমার সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি সর্বোচ্চ এখন কি করতে পারি, যে এই যে a মাইনাস 4b ইজ ইকুয়াল টু -5 লিখতে পারি। তাহলে এইটা যেহেতু 2 নম্বর শর্ত, তো এটাকে আমরা বলতে পারি যে ভাই এটা আপনার 2 নম্বর সমীকরণ হয়ে গেছে। তো 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে বির মান বের করতে চাই, তাহলে আমরা 2 নম্বর থেকে 1কে বিয়োগ করে দিই, আর কিছুই করার, যেহেতু এ আছে এ ক্যান্সেল করতে পারবো, জাস্ট বিয়োগ করে দিলে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই, এ ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই, দেখেন a মাইনাস 4b মাইনাস a মাইনাস 3b মাইনাস 5 মাইনাস 2, a মাইনাস 4b মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3b ইজ ইকুয়াল টু -7। নেগেটিভ এ পজিটিভ এ কেটে যাবে, -4b থেকে 3b বাদ দিলে এই যে -b ইজ ইকুয়াল টু -7, মাইনাস মাইনাস তুলে দিলে b সমান সমান কত হয়ে যায়, 7 হয়ে যায়। তাহলে বির মান আমি পেয়ে গেছি 7। এখন বির মানটা আপনি আরামসে 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে যেখানে আপনার মনে চায় সেখানে আপনি বির মানটাকে বসায় দেন। আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই, যে 1 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে, 1 নম্বর কি ছিল, a মাইনাস 3b ইজ ইকুয়াল 2, a মাইনাস 3 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 2, a মাইনাস 21 ইজ ইকুয়াল টু 2। তাহলে a ইজ ইকুয়াল টু কত, 21 প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি যে a সমান সমান কত, 23। তো প্রশ্ন তো আমাকে এটাই বের করতে বলতেছিল যে ভাই তোমার বড় সংখ্যাটা কত, তুমি সেটা বের করো। সো আমরা ধরেই নিছি একদম যে আমার বড় সংখ্যাটা হচ্ছে a। তাহলে এখন আমি লিখতে পারি যে অতএব বড় সংখ্যাটি হলো 23। এটাই উত্তর, 23। পাঁচ নম্বরে চলে যান, পরেরটা। দেখেন 5-এ কি বলা হচ্ছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার তার অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণের সমান। যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 27 বেশি হয়। তাহলে সংখ্যাটি কত? কথা বুঝছেন? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণের সমান। যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে প্রাপ্ত সংখ্যাটা অর্থাৎ নতুন সংখ্যাটা হবে তার প্রকৃত সংখ্যা অর্থাৎ মূল সংখ্যা থেকে 27 বেশি।
তাহলে সংখ্যাটা কত, তার মানে হচ্ছে মূল সংখ্যাটা কত এটা বের করতে হবে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে কোন ডিজিট কত। আমরা যদি ধরে নিই ধরি দশক স্থানীয়, দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ককে মানলাম আমি ওয়াই। অতএব সংখ্যাটি কত হবে? আপনি বলবেন যে 10x প্লাস ওয়াই, এইটা হচ্ছে আপনার সেই সংখ্যাটা হবে। এটা হচ্ছে আপনার সংখ্যা। প্রথম শর্তটা দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, আমরা সংখ্যাটা পেয়ে গেছি 10x প্লাস ওয়াই, তার অঙ্কদ্বয়ের যোগফলের 4 গুণের সমান। অর্থাৎ এই সংখ্যার সমান কি হবে? এই যে 2টা ডিজিট আছে, এই 2টা ডিজিট যোগ করলে তার 4 গুণের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি না যে প্রথম শর্ত মতে এই সংখ্যাটা অর্থাৎ 10x প্লাস ওয়াই এইটার সমান সমান লেখা যায় 4 গুণ। কার 4 গুণ? ডিজিট গুলার যোগফল। তাহলে ডিজিট কোনটা কোনটা? এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই এর যোগফলের 4 গুণ সমান সমান হচ্ছে এই সংখ্যাটা হবে। তাহলে আমরা লিখতে পারছি, বলবেন যে হ্যাঁ। এখন আসুন এইটা একটু কত দূর পর্যন্ত সমাধান করা যায় দেখি। ইজ ইকুয়াল টু 4x প্লাস 4y, 10x থেকে 4x কে বাদ দিয়ে দেন, 4y থেকে এখানে y কে বাদ দেন, এখানে পাওয়া যাবে 3y, এখানে পাওয়া যাবে 6x, এখানে পাওয়া যাবে 2x সমান y। এইটারে আপনি মানেন যে এটা আপনার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখানে আমি y এর মান বের করতে পারি যে y সমান সমান 2x, y সমান সমান কত? 2x। এখন এই পর্যন্ত তো আমার আসলো। এখন বলতেছে যে যদি অঙ্কটা স্থান পরিবর্তন করে, তো স্থান পরিবর্তন করলে নতুন একটা সংখ্যা ফর্ম হবে, সেই সংখ্যাটা কত সেটা লেখা যাক। তাহলে আমরা লিখতে পারি যে এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে বা পরিবর্তন করলে, এখন অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে কত? আগে ছিল 10x প্লাস ওয়াই, এবার হয়ে যাবে কত? 10y প্লাস এক্স হয়ে যাবে। এখন প্রশ্নে খেয়াল করেন, প্রশ্নে আপনাকে বলা হচ্ছিল কি যে এই যে নতুন সংখ্যাটা তৈরি হইল 10y প্লাস এক্স, এইটা আপনার প্রকৃত সংখ্যা অর্থাৎ এই যে মূল সংখ্যা 10x প্লাস ওয়াই, এইটার চেয়ে এইটা 27 বেশি হবে। অর্থাৎ আপনি লিখতে পারেন যে প্রশ্ন মতে এই যে 10y প্লাস এক্স এইটা বেশি হবে এই যে প্রকৃত সংখ্যা 10x প্লাস ওয়াই এর চেয়ে কত বেশি? 27 বেশি। এটা সমাধান করা যাক। এটা সমাধান করলে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 27। 10y থেকে y বাদ দিলে 9y মাইনাস 9x ইজ ইকুয়াল টু 27। 9 কমন নিলে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 27। এখানে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 নং কত হয়ে যাবে? 27 হবে। এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে y এর মান বসাইতে পারি না? y এর মান বসাইতে পারি কিনা? এখানে y এর মান কিন্তু আপনি বের করে রাখছেন যে y সমান সমান 2x, তো এখানে জাস্ট মানটাকে বসাইয়া দেন না ভাই, এখানে y এর মানটাকে বসাইয়া দেন যে 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3, এবং এখানে লেখেন সাইড নোট চাইলে দিতে পারেন যে y এর মান বসিয়ে বা y সমান সমান 2x বসিয়ে, তাহলে এখানে কত হবে? x এর মান কত? 3 আসবে। তার মানে x এর মান আমি পেয়ে গেছি।
তো এক্স এর মান যেহেতু আপনি পেয়ে গেছেন, এখন এই এক্স এর মানটা ওই যে 1 নম্বর সমীকরণ ওখানে বসায় দেন, ওখানে বসায় দিলেই তো আমার উত্তর বের হয়ে আসে। তাহলে এখন আমরা লিখতে পারি যে এক্স এর মান = 1 নং সমীকরণে বসিয়ে পাই y = 2x। তাহলে আমরা লিখতে পারি যে y = 2 × 3, সো y = 3 × 6। তার মানে y এর মানও আমি পেয়ে গেছি। তো আমার প্রকৃত সংখ্যা কত, মূল সংখ্যা কত, এইটা জানতে চাইছে। তো এখন আমি বলতে পারবো না যে আমার মূল সংখ্যাটা কত। তাহলে আপনি লেখেন যে অতএব মূল সংখ্যাটি হলো মূল সংখ্যাটি হলো 10x + y। x এর মান তো আপনি জানেন 3, y এর মান জানেন 6, 30 আর 6 কত, 36। এটাই হচ্ছে আপনার প্রকৃত সংখ্যা বা মূল সংখ্যা। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে, যে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটির 4 গুণ বড় সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যা দুটির যোগফল এদের বিয়োগফলের 6 গুণ অপেক্ষা 6 বেশি হলে সংখ্যা দুটি বের করুন। কথা বুঝেন, প্রশ্নগুলো ছোট, প্রশ্ন ছোট কিন্তু শর্তগুলো অতটা সহজ না, এগুলাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে ছোট সংখ্যা আর একটা হচ্ছে বড় সংখ্যা। সো আগে আমরা ধরে নেই যে ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। ধরে নিলাম যে আমার বড় সংখ্যা এত, ছোট সংখ্যা এত। এখন আমার বের করতে হবে কি, এই x আর y এর ভ্যালু বের করা লাগবে। এখন প্রথম সত্যটা একটু খেয়াল করেন তো। প্রথম সত্য বলতেছে যে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 4 গুণ, মানে y এর 4 গুণ, ছোট সংখ্যার 4 গুণ বড় সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 5 কম। অর্থাৎ ছোট সংখ্যার 4 গুণ থেকে বড় সংখ্যার 3 গুণ, এই দুইটা যদি বিয়োগ করে দেই, বড় সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 5 কম হবে ছোট সংখ্যাটি। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে যে প্রথম শর্ত মতে বড় সংখ্যাটার 3 গুণ, বড় সংখ্যা হচ্ছে x, x এর 3 গুণ কত, 3x মাইনাস ছোট সংখ্যার 4 গুণ, ছোট সংখ্যা হচ্ছে y, তাহলে 4 গুণ কত হবে, এই যে 4y। বলতেছে যে এই যে বড় সংখ্যার 3 গুণ ছোট সংখ্যার 4 গুণ, এই দুইটার পার্থক্য কত, এই যে বলতেছে যে 5, অর্থাৎ ছোট সংখ্যাটি 5 কম হবে। তাহলে এই যে পার্থক্য হচ্ছে আমার 5, লিখে ফেলছি 5। এটার পর আর কোনো কিছু করা সম্ভব নয়, আমরা এটাকে 1 নম্বর মানলাম যে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তাহলে একটা সমীকরণ তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা শর্ত আছে, তাহলে আমরা লিখি যে দ্বিতীয় শর্ত মতে সংখ্যা দুটির যোগফল, তার মানে হচ্ছে x আর y এর যোগফল কত, আপনি বলবেন যে x + y হবে। সংখ্যা দুটির যোগফল
এদের বিয়োগফলের 6 গুণ অপেক্ষা এদের বিয়োগফলের 6 গুণ। তার মানে এই যে এদের বিয়োগফল কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর 6 গুণ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর সাথে 6 কে গুণ করে দিলেই 6 গুণ হয়ে যাবে। বলতেছে যে এদের বিয়োগফলের 6 গুণ অপেক্ষা 6 বেশি, অর্থাৎ এই যে যোগফল এক্স প্লাস ওয়াইটা যোগফলটা এদের বিয়োগফলের 6 গুণ অপেক্ষা কত বেশি হবে, এই যে বলতেছে যে 6 বেশি হবে, যে লিখে ফেললাম আমি 6। এখন আপনি ক্যালকুলেশন করেন, এক্স প্লাস ওয়াই মাইনাস 6x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 6 এর সাথে ওয়াই গুণ করে দিলে এই যে 6y ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাই না? তাহলে 6y আর y মানে হচ্ছে 7y, 7y মাইনাস 6x থেকে x বাদ দিলে 5x হবে, 7y মাইনাস 5x ইজ ইকুয়াল টু কত পাওয়া যায়, 6 পাওয়া যায়। এরপর আর কোনো কিছু করা সম্ভব হচ্ছে না, এইটাকে আমি 2 নম্বর সমীকরণ মানলাম, 2 নম্বর সমীকরণ মানলাম। এখন আসেন, আপনি যদি x এর মান বের করতে চান x কে ক্যান্সেল আউট করবেন, আপনি যদি y এর মান বের করতে চান আপনি y এর মান বের করতে চাইলে x কে ক্যান্সেল আউট করবেন, x এর মান বের করতে চাইলে y কে ক্যান্সেল আউট করবেন। এইগুলা ডিপেন্ড করবে আপনি কি চান, আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে এখানে কি চাচ্ছেন, ঠিক আছে? সো আমরা যদি এখানে y এর মান বের করি তাহলে x কে ক্যান্সেল আউট করতে হবে। তো x কে যদি ক্যান্সেল আউট করতে চাই তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করা লাগবে, আর 2 নম্বর সমীকরণকে আমার 3 দ্বারা গুণ করা লাগবে। গুণ করে জাস্ট দুইটাকে বিয়োগ করে দিলে আমরা যোগ করে দিব, যোগ করে দিলে x ক্যান্সেল আউট হয়ে যাবে, যোগ করে দিলে আমরা y এর ভ্যালু কত সেটা আমরা পেয়ে যাব। সো আসেন লিখি যে 1 নং সমীকরণকে 5 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই, সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। এখন আসেন 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে 3 5 কত হয়ে যাবে, 15x মাইনাস 4 5 কত হয়ে যাবে, 20y, ঠিক আছে? প্লাস এইটাকে 3 দিয়ে গুণ করলে 3 7 21y মাইনাস 3 5 15x ইজ ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 5 5 25 প্লাস 3 দিয়ে গুণ করে দিলে 3 6 এই যে 18, ঠিক আছে? এখন আসেন সমাধান করেন, এই যে 15x মাইনাস 20y প্লাস 21y মাইনাস 15x 25 8 33 10 43, এই যে নেগেটিভ 15 পজিটিভ 15 কেটে যাবে, 21 থেকে 20 বাদ দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন y এর মান কত, এই যে 43। তার মানে আপনি একটা সংখ্যা অলরেডি ফাইন্ড আউট করে ফেলছেন যে y এর মান হচ্ছে 43, একটা মান পেয়ে গেছেন। এখন আপনি এই y এর মান 1 নম্বর বা 2 নম্বর আপনার যেখানে মন চাই সেখানে বসায় দেন, বসায় দিলে আপনি x এর মান বের করতে পারবেন। সো আমরা যদি 1 নম্বর সমীকরণে y এর মান বসাই, এখন লেখেন যে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে কত ছিল, 3x minus 4y, 3x minus 4y is equal to 5, 3x minus 4 into y এর মান হচ্ছে 43 is equal to 5, 3x minus 160 3 4 12 172 is equal to 5, so 3x is equal to 177 হবে, so x is equal to কত, 3 59 177 হয়।
তাহলে এক্স এর মান কত? 59। তো আমাকে তো এটাই বের করতে বলছিল না, যে দুইটা সংখ্যা কি কি সেটা বের করেন। তো আমার একটা সংখ্যা 59 আর একটা সংখ্যা হচ্ছে 43। এখন আরামসে আপনি লিখে দিতে পারেন যে অতএব সংখ্যা দুটি হলো 59 এবং 43। এই হচ্ছে আমার দুইটা সংখ্যা। বা বড় সংখ্যাও লিখতে পারেন, যে অতএব বড় সংখ্যাটি হলো 59 এবং ছোট সংখ্যাটি হলো 43। ঠিক আছে, যেটা মনে চায়। পরেরটাতে চলে যান 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে, যে যদি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির যোগফলের সাথে 7 যোগ করি, তাহলে যোগফলটি দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। কিন্তু যদি আমরা সংখ্যাটি থেকে 18 বিয়োগ করি, তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? এগুলোর চেয়ে বেশি পেঁচানো ম্যাথ দিবে না পরীক্ষায়। ঠিক আছে, এগুলাই সর্বশেষ লেভেল, মানে বাংলাদেশের এইগুলোর চেয়েও কঠিন ম্যাথ হবে, কিন্তু সাম্প্রতিক প্রশ্ন বিবেচনা করলে এগুলোর চেয়ে কঠিন আর দেওয়ার কোনো সুযোগ নাই। খেয়াল করে দেখেন, এখানে দুইটা ডিজিট আগে আপনাকে ধরতে হবে, তারপরে অন্যান্য কাজ করবো। তাহলে আগে আমরা ধরে নিই, যে ধরি দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটা কত হবে? অতএব সংখ্যাটি হবে 10x প্লাস ওয়াই। সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই। এখন আসেন আমরা শর্ত নিয়ে কাজ করব। এখানে বলতেছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কগুলির যোগফলের সাথে 7 যোগ করলে, অর্থাৎ এক্স আর ওয়াই এর যোগফলের সাথে যদি 7 যোগ করি, তাহলে যোগফলটি দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়। দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হবে। দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হওয়া মানে কি? এই যে দশক স্থানীয় অঙ্ক এক্স, এই এক্স এর 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি না যে প্রথম শর্ত মতে 3 গুণ হবে দশক স্থানীয় অঙ্কের। তো দশক স্থানীয় এক্স হলে এইটার 3 গুণ হচ্ছে 3x। এটা সমান সমান কত লেখা যায়? এই যে দুইটা ডিজিট আছে এক্স আর ওয়াই, এই দুইটা ডিজিটের যোগফলের সাথে যদি 7 যোগ করে দেই, তাহলে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ 3x সমান সমান হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 7। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি না যে 3x থেকে x কে লিখেই দিই, 3x থেকে x কে মাইনাস করে দেন, আর এখানে y যোগ 7, তাহলে এখানে 2x সমান সমান y প্লাস 7 লেখা যায়। সেখানে চাইলে আমরা y এর মান বের করতে পারি, যে 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে y। এটাকে আপনি 1 নম্বর সমীকরণ মানতে পারেন, যে এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এইটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, এখানে আরেকটা শর্ত আছে, বলতেছে যে যদি আমরা সংখ্যাটি থেকে 18 বিয়োগ করি, সংখ্যাটি থেকে 18 বিয়োগ করি মানে হচ্ছে এই যে আপনার এই যে সংখ্যাটা হচ্ছে এইটা থেকে যদি 18 বিয়োগ করে দেন, তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে। তাহলে আমরা লিখতে পারি না যে এখানে দ্বিতীয় শর্ত মতে এখান থেকে যদি 18 বিয়োগ করে দিই, এই যে 10x প্লাস ওয়াই মাইনাস করলাম 18কে, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা কি গঠন হবে?
আপনি বলবেন যে এই যে 10y প্লাস এক্স হয়ে যাবে, 10y প্লাস এক্স হয়ে যাবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, 10x থেকে এক্স বাদ দেন, -18, 10y থেকে y বাদ দেন, এখানে পাবেন 9y, এখানে পাবেন 9x -18, এই যে 9x মাইনাস 9y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 18। এখন যদি আমরা এখানে 9 কমন নেই, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান 18 পাবো, এবং আমরা এখানে আলটিমেট লিখতে পারি যে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 2। x মাইনাস ওয়াই সমান সমান কত? 2। এটাকে আপনি 2 নম্বর সমীকরণ মানতে পারেন, 2 নম্বর সমীকরণ মানতে পারেন। এখন খেয়াল করে দেখেন, এই যে আপনি এখানে y এর মানটা বের করে রাখছেন না, এখন এই y এর মানটা চাইলে আপনি এই 2 নম্বর সমীকরণে বসাইতে পারেন কিনা? আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া, চাইলেই পারা যায়। তো ঠিক আছে, সেটাই করেন। তাহলে আপনি লেখেন যে 2 নম্বর সমীকরণে, কই লিখি, এখানেই লিখি, আপনারা বুঝে নিন, খাতায় স্টেপ বাই স্টেপ তুলে নিন, স্ক্রিনে জায়গা ছোট, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে y এর মান বসাই। 2 নম্বর সমীকরণ কি? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, আর y এর মানটা কত? এই যে 2x মাইনাস 7, তাহলে x মাইনাস 2x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে x মাইনাস 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস 7, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -5, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এক্স সমান সমান কত হবে? 5 হবে। এখন এই এক্স এর মানটা আপনি যে কোনো জায়গায় বসান, 1-এ বসান বা 2-এ বসান, যেহেতু আমরা অলরেডি 2 নম্বর সমীকরণে বসাই ফেলছি, তাই না? তাহলে এক্স এর মানটা এখন আমরা 1 নম্বর সমীকরণে বসাই। তো আমরা এখন লিখতে পারি যে, এখানে লেখেন যে 1 নম্বর সমীকরণে, 1 নং সমীকরণে এক্স এর মান বসাই। আপনি যে কোনোটাতে বসাইতে পারেন। এক্স এর মান বসিয়ে 1 নম্বরটা ছিল হচ্ছে y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 7, so y is equal to 2 into 5 minus 7, so y is equal to 10 minus 7, so y is equal to 3। তো আমরা x পাইছি, y পাইছি, চাইলে এখন সংখ্যাটা কত সেটাও আমরা বলতে পারি, যে অতএব সংখ্যাটি হলো 10x plus y, 10 into 5 প্লাস হচ্ছে 3, 5 10 50 আর 3 এই যে 53, 53 হচ্ছে আমার সেই সংখ্যাটা। এই বুঝতে পারতেছেন আপনারা? বোঝা যাচ্ছে? আপনারা তো কোনো কিছু বলতেছেন না। না বুঝলে কিন্তু বলতে হবে যে ভাই বুঝতেছি না, কিন্তু না বুঝিয়ে চুপ করে থেকে অন্য জায়গায় যে দুর্নাম করবেন যে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছি, কিছুই শেখায় নাই, ঠিক আছে? এরকম কিন্তু করা যাবে না। যা বলার সরাসরি মুখের সামনে বলে যাবেন, পিছনে থেকে কোনো কথা বলবেন না। রিসেন্ট এখন অনেক গ্রুপ তৈরি হয়ে গেছে, যে গ্রুপগুলোতে শুধুমাত্র ফেক আইডি দিয়ে পোস্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভাই এটা অমুক স্যারের কাছে গেছিলাম, অমুক স্যার ভালো, তমুক স্যার ভালো, ঠিক আছে? র্যাঙ্কিং হচ্ছে কে খারাপ কে ভালো, ঠিক আছে? এইসব নানা রকম র্যাঙ্কিং হচ্ছে। সো আমরা কোনো র্যাঙ্কিংয়েও যাইতে চাই না, কোনো কিছুতেও যাইতে চাই না।
শুধু বলবো যে ভাই যদি না বোঝেন সেটা অন্তত পক্ষে বলবেন যে ভাই বুঝতেছি না, বা যদি একবারেই না হয় সেটা আমাদেরকে পার্সোনালি বলে দিবেন, কিন্তু অন্য জায়গায় যে দুর্নাম করবেন না। কোন শিক্ষকই চায় না খারাপ করে পড়াইতে, ঠিক আছে? এখন এক একজনের প্রেজেন্টেশন এক এক রকম, ঠিক আছে? কারো কাছে প্রেজেন্টেশন ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, বিষয়টা একই। এই অঙ্ক আরেকজন এইভাবেই করাবে বা অন্যভাবে করাবে, বিষয়টা সেমই থাকবে, প্রেজেন্টেশন আলাদা। একজন খুব বেশি হৃদয়, একজন খুব বেশি ফ্রাঙ্ক, ঠিক আছে? কিন্তু পিঠের পিছনে কোনো কথা বলবেন না। দেখেন 8 নম্বর, দেখেন এই প্রশ্ন, মানে এই 8 নম্বর টাইপের প্রশ্নগুলো খুবই কম আসে। এগুলো সাধারণত প্রিলি বেসড প্রশ্ন, প্রিলিমিনারি পরীক্ষায় এই 8 নম্বর টাইপের ম্যাথগুলো আসে, লিখিততে খুব একটা আসে না। তারপরেও আমরা একটা নিয়েছি যে একটা দেখান জরুরি, দেখাই। এবং এখানে একটা জিনিস বোঝার আছে, এই জিনিসটা মানে ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ভুল করব, ধরে নিতে ভুল করব, সমস্যা হবে। আগে বোঝেন বিষয়টা। এখানে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অনুপাত 2:3, অর্থাৎ এখানে যে অনুপাতটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 2টা ডিজিটের অনুপাত, 2টা ডিজিট আছে, সেই ডিজিটের অনুপাত হচ্ছে 2:3। এরপরে বলতেছে যে এবং অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 27 বেশি হবে। যদি এই ডিজিটগুলো তাদের জায়গা পরিবর্তন করে ফেলে তাহলে প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে 27 বেশি হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে মূল সংখ্যাটা কত, এটা একটু বের করে দেখান। এখন কথা হচ্ছে প্রথম যে প্রশ্নটা এখানে আপনার মনে গাঁথবে সেটা হচ্ছে যে ভাই কোনটা আমার দশক স্থানীয় আর কোনটা আমার একক স্থানীয়, এইটা তো বলা নাই, এইটা তো বলা নাই। হ্যাঁ, এইটা বলা নাই। এখন কাহিনীটা কি, এখানে এইটা এই জন্য বলে নাই কারণ পরবর্তী লাইনে, পরবর্তী শর্তে বিষয়টা আপনার ক্লিয়ার করে দেওয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে ইউনিট ডিজিটকে 3 ধরেন, ইউনিট ডিজিটকে আপনি 3 ধরলেন, তাহলে এই যে 10th ডিজিট এইটাকে আপনি কত ধরবেন, 2 ধরবেন। তাহলে আপনার সংখ্যাটা কত হবে, আপনি বলবেন যে সংখ্যাটা হবে 10 × 2 প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু কত, 23 হবে, 23 হবে। একজন এইভাবে ধরবে যে ইউনিট ডিজিট এখানে 3 ধরবে, দশক স্থানীয় অঙ্ক এখানে 2 ধরবে, তাহলে সংখ্যাটা সে কত গঠন করবে, 23 গঠন করবে। আরেকজন বলবে যে না, তোমাকে তো বলে নাই যে ইউনিট ডিজিট 3, তুমি কেন ধরলা, তুমি তো এইভাবেও ধরতে পারতা, তুমি এইভাবেও ধরতে পারতা। কিরকম, আরেকজন বলবে যে এখানে ইউনিট ডিজিট 2 হইতে পারে, হইতেই পারে। 10th ডিজিট এখানে 3 হইতে পারে, তখন সংখ্যাটা আপনার কত হয়ে যাবে, তখন বলবেন যে 10 × 3 প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 32 হবে। আপনি বলবেন যে হ্যাঁ, এবার সংখ্যাটা 32। এখন কথা হচ্ছে যে কোনটা আমি ধরবো, ইউনিট ডিজিটকে 2 ধরবো নাকি ইউনিট ডিজিটকে 3 ধরবো, নাকি 10 ডিজিটকে 3 ধরবো আর 10 ডিজিটকে 2 ধরবো, কোনটা ধরবো? আমার সামনে কিন্তু আমি দুইটাই ধরতে পারি। এখন ধরবো কোনটা, আপনাকে তো একটা ধরে নিতে হবে, কারণ আপনাকে বলতেছে যে আপনার মূল সংখ্যাটা কত, কারণ যে কোনো একটা ধরে নিয়ে আগে আপনার মূল সংখ্যা ফাইন্ড করা লাগবে। তো আপনি কি করবেন, তখন আপনি এই যে দ্বিতীয় শর্তে যখন আসবেন তখন আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে যে আপনাকে আসলে কোনটা কোন ডিজিট ধরতে হবে। এই যে দ্বিতীয় অংশে বলতেছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 27 বেশি হবে, মানে ডিজিটগুলো তাদের জায়গা যদি পরিবর্তন করে ফেলে তাহলে নতুন গঠনকৃত সংখ্যাটা আমার মূল সংখ্যার চেয়ে 27 বেশি হবে। তাহলে আপনি বলবেন যে এইটা ধরা আপনার ঠিক আছে, এইটা ধরা আপনার ঠিক আছে। আপনি যদি এইটা ধরেন যে ইউনিট ডিজিট হচ্ছে আমার 3, ইউনিট ডিজিট হচ্ছে আমার 3 আর আপনার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আপনার 2, তাহলে মূল সংখ্যাটা 23 হবে, মূল সংখ্যা 23। এইটা ধরা আপনার ঠিক হবে, কারণ আপনি যখন এই ডিজিটগুলো এলোমেলো করে দিবেন, 3কে যখন 2 এর জায়গায় নিয়ে আসবেন আর 2কে যখন 3 এর জায়গায় নিয়ে আসবেন, তখন এখানে বড় সংখ্যা তৈরি হইতে হবে।
নতুন যেই সংখ্যাটা তৈরি হবে সেটা কি হইতে হবে, মূল সংখ্যার চেয়ে বড় হইতে হবে। কারণ প্রশ্নে সেই ধরনের কথাই বলতেছে যে ডিজিটগুলো যখন পরিবর্তন করে দিব তখন নতুন সংখ্যাটা মূল সংখ্যার চেয়ে 27 বেশি হবে। তার মানে এখানে আপনি যখন ধরে নেবেন তখন ধরে নেওয়ার সময় আপনার এই ইউনিট ডিজিটটাকে বড় ধরতে হবে। মানে 3 আর 2 এর মধ্যে যেটা বড় সেটাকে ইউনিট ডিজিট ধরতে হবে, আর যেটা ছোট সেটাকে আপনাকে 10 ডিজিট ধরতে হবে। কিন্তু আপনি কথার কথা, আপনি যদি এইটা না ধরে যদি এইটা ধরতেন, আপনি যদি এইটা ধরতেন যে ভাই আমার ইউনিট ডিজিট 2 আর 10th ডিজিট হচ্ছে আমার 3, তাহলে আপনার সংখ্যাটা 32 হইতো না? 32। তো আপনার যদি অরিজিনাল নাম্বারটা যদি আপনার 32 হয়, তাহলে আপনার নিউ নাম্বার যেটা সেটা তখন কত হয়ে যাইতো? যেহেতু বলতেছে যে ডিজিটগুলো তাদের জায়গা পরিবর্তন করবে, তো আপনার অরিজিনাল নাম্বার 32, ডিজিটগুলো তাদের জায়গা পরিবর্তন করলে নতুন সংখ্যাটা হয়ে যাবে কত? 23। তো এইটা প্রশ্নের শর্তকে ব্রেক করতেছে না? প্রশ্নের শর্ত বলতেছে যে ডিজিটগুলো তাদের জায়গা পরিবর্তন করলে নতুন সংখ্যাটা হবে 27 বেশি, আর এখানে আপনার নতুন সংখ্যা কি হয়ে গেছে? কমে যায়নি। আপনার আগের সংখ্যা 32 আর নতুন সংখ্যা ডিজিট পরিবর্তন করার ফলে কি হয়ে গেছে? 23 হয়ে গেছে। তার মানে কি আপনি চাইলেই এখানে ইউনিট ডিজিটকে 2 এবং 10 ডিজিটকে 3 আপনি ধরতে পারবেন না। আপনাকে এমন ভাবে ধরতে হবে যাতে করে মূল সংখ্যার চেয়ে নতুন গঠনকৃত সংখ্যা বড় হয়, আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি একক স্থানীয় অঙ্ককে 3 আর দশক স্থানীয় অঙ্ককে 2 ধরবেন। বোঝা গেছে? এই বিষয়টার জন্যই এখানে উল্লেখ করে দেয়নি যে এখানে এইটা একক বা এইটা দশক, কারণ পরবর্তী লাইন পড়লেই আপনি বুঝে যাবেন যে আপনাকে এখানে কোনটা কিভাবে ধরতে হবে। বোঝা গেছে? প্রশ্নকর্তা অনেক সময় অনেক বিষয় উজ্জ্ব করে দিবে, আপনাকে এটা বুঝে নিতে হবে। তো আসলে এই কথাগুলোই আমরা জাস্ট একটু সাজায় গুছায় লিখবো। এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে হবে। এই ছোট বিষয় না বুঝলে অনেকেই অঙ্ক ভুল করে ফেলবে, বা একবার ধরে কাটাকাটি করবে, এই করবে সেই করবে, নানা রকম কাহিনী করে ফেলবে। ঠিক আছে? এগুলো আসলে প্রিলিমিনারিতে বেশি, এটা রিটেনে আসছে, রিটেনের কোনো একটা পরীক্ষা আসছে, কিন্তু মূলত এগুলো প্রিলিমিনারি বেসড ম্যাথ। তো আসেন আমরা ধরে নিই যে ধরি দশক স্থানীয় অঙ্ক অঙ্ক হচ্ছে আমার 2x ধরলাম, একক স্থানীয় অঙ্ককে আমি 3x ধরলাম। অতএব মূল সংখ্যাটি কত হবে? 10 ইন্টু 2x প্লাস হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 23x। এখন বলতেছে যে অঙ্কদ্বয় তাদের জায়গা পরিবর্তন করবে। ঠিক আছে, করেন। এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যা কত হয়ে যাবে? 10 ইন্টু 3x প্লাস হচ্ছে 2x হবে। তাহলে 3 10 30 আর 2 কত? 32x হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন প্রশ্নে কি বলতেছে, যে প্রশ্ন মতে এই যে নতুন গঠনকৃত সংখ্যা 32x, এইটা অরিজিনাল সংখ্যার চেয়ে কত বেশি? এই যে এরা বলতেছে যে 27 বেশি, এই যে আমরাও লিখছি 27 বেশি। তাহলে এখানে হবে 9x ইজ ইকুয়াল টু 27, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার মূল সংখ্যাটা কত? এখন আপনি লিখতে পারেন যে অতএব
মূল সংখ্যাটি হলো কত ছিল 23x, তাহলে 23 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 23 হচ্ছে 69। এই 69 হচ্ছে আমার মূল সংখ্যা। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্কের 4 গুণ। 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটা হবে শতক স্থানীয় অঙ্কের 4 গুণ। যদি একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্ক পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে নতুন গঠিত সংখ্যাটি মূল সংখ্যাটি থেকে 18 বেশি হয়। সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্কটি যদি দশক স্থানীয় অঙ্কের 1/3 হয়, তাহলে মূল সংখ্যাটির 25% কত? চাইলেই ওরা তৃতীয় সেন্টেন্সটাকে দ্বিতীয় সেন্টেন্সে ঢুকাইতে পারতো না? পারত, করেনি। ঠিক আছে, করেনি, কারণ যাতে করে আপনার দেখেন আপনার মনোযোগ সরানোর জন্য ওরা অনেক কিছু করার চেষ্টা করবে। এখানে প্রথমে কোন ডিজিট কি হবে সেটার কথা বলে তারপরে হুদায় আর একটা তথ্য দিছে, দিয়ে আবার ডিজিটের প্যাচাল নিয়ে আসছে যে কোন ডিজিট কত হবে। মানে আপনি এই দ্বিতীয় সেন্টেন্স পড়তে পড়তেই আপনি মনোযোগ হারায় ফেলবেন। যখন আপনি দ্বিতীয় সেন্টেন্স পড়বেন তখন শুধু চিন্তা করবেন শুধু একক আর শতক বলছে, তাইলে দশক কত হবে। এই দশকের চিন্তা করতে করতে আপনি দ্বিতীয় সেন্টেন্স পড়বেন, কিন্তু ভালো মতো পড়বেন, মানে পড়তে পারবেন না মনোযোগ দিয়ে। তারপরে যখন তৃতীয় সেন্টেন্স পড়বেন তখন আবার দ্বিতীয় সেন্টেন্স আপনি কি পড়ে আসছেন সেটা ভুলে যাবেন। ঠিক আছে, এই প্যাচগুলোই হচ্ছে বোঝাটা খুব জরুরি, এইগুলাতে মনোযোগ হারানো যাবে না। ঠিক আছে, মনোযোগ হারানো যাবে না, এই জিনিসগুলা ভুল করে এগুলা দেখেন। এখন আমি বলবো যে ভাই দেখেন, আমরা আগে তো অফলাইন পড়াইছি, আগে অনলাইন তো আমরা 2020 থেকে পড়াচ্ছি, তার আগে আমরা অফলাইন পড়াইছি। তো অফলাইনে আমরা কি করতাম, অনলাইনে যেরকম ধরেন যে 10টা 12টা ম্যাথ সলভ করে দেওয়া যাচ্ছে, অফলাইন ব্যাচে এত ম্যাথ সমাধান করে দেওয়া যাইতো না, ছেলেবেলে মনোযোগ রাখতে পারতো না, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ছেলেবেলে প্রচুর কথা বলতো। এখন এত বড় মানুষ যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছে, আপনি তাদেরকে মানে অনেক কিছু বলতে পারবেন না, কোচিং এর ব্যবসার সাথে অনেক কিছু করা যায় না, এতগুলো ম্যাথ আমরা করাইতে পারতাম না। আবার ওই কিছু কিছু জায়গায় হয়তো এরকম যে আমরা প্রথমে একটা প্রশ্ন ধরেন যে শীত তো থাকতো সবার কাছে, আমরা বলতাম যে ধরেন যে 9 নম্বর প্রশ্ন, আগে বলতাম যে 9 নম্বর প্রশ্ন আপনারা ট্রাই করেন, দেখেন পারেন কিনা। সো 9 নম্বর প্রশ্ন করতে দিয়ে আমরা হয়তো 2-3 মিনিট সময় দিতাম বা 5 মিনিট সময় দিতাম। সেরকম প্রত্যেকটা অঙ্ক আমরা নিজেরা করে দেওয়ার আগে ওদেরকে সময় দিতাম যে আগে আপনারা করেন, দেখেন কতদূর করতে পারেন। তো তখন এই সমস্যাগুলো ফেস করতে, সেই জায়গাটা থেকে বলা যায় যে ভাই আপনার এই জায়গাগুলোতে সমস্যা ফেস করবেন। ঠিক আছে, যে প্রথম সেন্টেন্স পরে দ্বিতীয় সেন্টেন্স পড়তে পড়তে তৃতীয় সেন্টেন্সে যখন আসবেন তখন দ্বিতীয় সেন্টেন্স ভুলে যাবেন। আর এইটাই যদি ইংরেজিতে দেয় তাহলে তো আরো সমস্যা। বাংলাতে দিলেই আপনি ভুলতেছেন, তাহলে ইংরেজিতে দিলে আরো ভুলবেন না, ধরতে সমস্যা হবে। এই জন্য আমরা বলতে পারি যে ভাই আপনার এই জায়গায় সমস্যা হবে, এই জায়গায় সমস্যা হবে না। দেখেন, আগে আমরা ডিজিটের সমস্যার এখানে সমাধান করব। আমি একটু আগেই একটা ম্যাথে বলে আসছি যে বাংলা শব্দে যার সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। এখানে এই যে 1/3, এইটা একটা ভগ্নাংশ না? তাহলে এখানে 1 দ্বারা কাকে বোঝাচ্ছে আর 3 দ্বারা কাকে বোঝাচ্ছে, এইটা আগে আমাকে বের করতে হবে। তো এখানে এই যে বলতেছে যে সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্ক যদি দশক স্থানীয় অঙ্কের 1/3 হয়, এই যে দশক স্থানীয় অঙ্কের, তার মানে এই যে 3, এইটা হইতেছে মূলত আমার দশক স্থানীয় অঙ্ক, এটা হইতেছে 10 ডিজিট। আর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এই 1,
এইটা হচ্ছে আমার 100th ডিজিট, ঠিক আছে? তাহলে আপনি এখানে বলতে পারেন না যে ভাই এই যে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার এক্স, আর এই যে দশক স্থানীয় অঙ্ক এটা হইতেছে আমার কত 3x। এইবার আসেন ইউনিট ডিজিটটা কত এইটা বের করি। হ্যাঁ মামা, হ্যাঁ বল, ক্লাস দিচ্ছি। বুঝি নাই। হুম, 10 ও মাইক্রোসফট অফিস 365। 365 না না, ফ্রি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখেন এখানে একক স্থানীয় অঙ্কটা কত হবে, এই যে বলতেছে একক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্কের 4 গুণ। কি বলতেছে? একক স্থানীয় অঙ্কটা হবে শতক স্থানীয় অঙ্কের 4 গুণ। তো শতক স্থানীয় অঙ্ক তো আমরা অলরেডি বের করে ফেলছি এক্স, তার মানে এক্স এর 4 গুণ হবে একক স্থানীয় অঙ্ক 4x। 4x হয়ে যাবে। তার মানে আমার শতক, দশক এবং একক তিনটায় আমি অলরেডি ফাইন্ড করে ফেলছি। এখন জাস্ট লিখবো এটা, যে ধরি শতক স্থানীয় অঙ্ক এই যে এক্স, দশক কত 3x, আর একক কত এই যে লিখে রাখছি 4x। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যা তৈরি করতে পারবো 3 ডিজিটের। তাহলে আপনি লেখেন যে অতএব মূল সংখ্যাটি হবে কত 100x প্লাস 10 ইন্টু 3x প্লাস 4x। যোগ করে দিলে কত হবে 3 10 30 34 আর 100, তার মানে হচ্ছে 134x হয়ে যাবে, 134x হবে। এখন আসেন দ্বিতীয় সেন্টেন্স নিয়ে কথা বলি। যদি একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্ক পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক পরস্পর স্থান পরিবর্তন করে বলতে বোঝাচ্ছে এইবার আমার 10th ডিজিট হবে 4x আর ইউনিট ডিজিট হবে আমার কত 3x হয়ে যাবে, কারণ এরা এদের জায়গা পরিবর্তন করে ফেলছে। বলতেছে যে পরিবর্তন করে নতুন গঠিত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 18 বেশি হবে। আমি একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক তাদের জায়গা পরিবর্তন করে নতুন যে সংখ্যাটা আমি ফর্ম করব, সেই সংখ্যাটা এই আমাদের মূল সংখ্যার চেয়ে কত বেশি হবে, বলতেছে যে 18 বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি না যে একক স্থানীয় অঙ্ক একক ও দশক স্থানীয় অঙ্ক তাদের স্থান পরিবর্তন করার ফলে নতুন গঠনকৃত সংখ্যাটি হবে কত, শতক স্থানীয় অঙ্ক সেম থাকবে 100x প্লাস 10 ইন্টু 4x প্লাস 3x, তাহলে 40 3 43 143x। এটা হচ্ছে আমার নতুন গঠনকৃত সংখ্যা। এখন এই যে নতুন সংখ্যা আর মূল সংখ্যার পার্থক্য কত, প্রশ্নে বলতেছে যে 18। তাহলে আপনি লেখেন প্রশ্ন মতে
143x মাইনাস 134x ইজ ইকুয়াল টু 18, 9x ইজ ইকুয়াল টু 18 হইলে x ইজ ইকুয়াল টু কত? 2। x ইকুয়াল টু কত হবে? 2 হবে। তাহলে আমার মূল সংখ্যাটি কত? তাহলে আপনি লেখেন যে অতএব মূল সংখ্যাটি হলো 134, x এর মান হচ্ছে 2, 268। আমার কাছে মূল সংখ্যা চাইনি, চাইছে যে মূল সংখ্যার 25% কত। এখন আপনি লেখেন যে অতএব বা সুতরাং মূল সংখ্যার 25% হলো এই যে 268-র 25/100। তাহলে এখানে 4 এটার ভিতরে কতবার যাবে? 25, 4, 4, 6, 24, হাত থেকে 2 এটা 28, 4, 7, 28, 67। এটা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, যে মূল সংখ্যার 25% হচ্ছে 67। পরেরটাতে চলে যান। লাস্ট ম্যাথ আজকের, এবং এই টপিকের লাস্ট ম্যাথ, 10 নম্বর। একটি সংখ্যার 1/5 অংশ অপর সংখ্যার 5/8 অংশের সমান। প্রথম সংখ্যার সাথে 35 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার 4 গুণ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত? কথা বুঝছেন? এখানে দুইটা শর্ত দেয়া আছে। প্রশ্ন খুব ইজি। প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা কত কত এটা আমরা জানি না, সো এইটা আগে আমরা ধরে নিব, তারপরে শর্তগুলো নিয়ে কথা বলতেছি। তো ধরি প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা কত? y ধরে নিলাম। এখন এই যে বলতেছে এখানে একটি সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যার 1/5 অংশ। তো প্রথম সংখ্যা কত? x। x এর এই যে 1/5 অপর সংখ্যার 5/8 অংশের সমান। অপর সংখ্যা মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা y। এই যে y এর 5/8 এর সমান, এই যে দেখেন দুইটাকে সমান করে দিছি। এইটা আমরা ক্যালকুলেশন করি। এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব x/5 ইজ ইকুয়াল টু 5y/8, তাই না? তাহলে 25y ইজ ইকুয়াল টু 8x। তো y ইজ ইকুয়াল টু 8x ডিভাইডেড 25। যেহেতু দ্বিতীয় সংখ্যা বের করা লাগবে এই জন্য আমি y এর মান বের করলাম। সো y সমান সমান কত? 8x/25। এইটা একটা শর্ত। তারপরে আরেকটা শর্ত দিছে, তখন আমরা লিখতে পারি যে আবার প্রথম সংখ্যার সাথে 35 যোগ করলে, প্রথম সংখ্যা x, এইটার সাথে যদি আমি 35 যোগ করি তা দ্বিতীয় সংখ্যার 4 গুণ হয়। কি হবে? x এর সাথে 35 যোগ করে দিলে সমান সমান কত লেখা যায়? দ্বিতীয় সংখ্যার 4 গুণ, অর্থাৎ এই যে 4y চাইলে আমি লিখতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করেন যে x প্লাস 35 ইজ ইকুয়াল টু 4 ইন্টু y এর মানটা বসায় দেন। এই যে 8x ডিভাইডেড কত? 25। এখানে সাইড নোট দিতে পারেন চাইলে যে y এর মান বসিয়ে। এগুলো না দিলেও সমস্যা নেই, চেষ্টা করবেন দেওয়ার। তাহলে এই যে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। 25 দিয়ে x কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 25x প্লাস 25 30 হচ্ছে 600,
600 700 875, 875 আর 4 8 কত 32x। তাহলে আমরা লিখতে পারি যে 875 ইজ ইকুয়াল টু 32x থেকে 25x বাদ দিলে 7x পাওয়া যায়। তাহলে x এর মান কত 7 রং 91, তার মানে 7 12 84, 3 5 তার মানে 5 হবে। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি কত 125। তো আমার কাছে জানতে চাইছে যে দ্বিতীয় সংখ্যাটা কত, তার মানে y কত। সো y এর মান এখানে বসাই দিলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। তো আমরা এখন লিখতে পারি না যে অতএব দ্বিতীয় সংখ্যাটি y সমান সমান কত লেখা আছে এখানে, এই যে 8x ডিভাইডেড 25, এখানে জাস্ট x এর মানটা বসায় দেন। 8 ইন্টু 125 ডিভাইডেড হচ্ছে কত 25, 25 125 এর মধ্যে যাবে 5 বার, 5 আর 8 গুণ করে দিলে আপনি দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবেন 40। যে আমার দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 40। বোঝা গেছে ভাই? আমাদের তাহলে 2টা অধ্যায় শেষ হয়ে গেল, সমীকরণ, নাম্বার সিস্টেম। আমরা নেক্সট ক্লাসে ফ্র্যাকশন পড়ব, ভগ্নাংশ। ভগ্নাংশের উপর আমরা একটা ক্লাসই করব, একটা ক্লাসই যথেষ্ট। ফ্র্যাকশন পড়ব, দেন আমরা বয়সের অধ্যায় ইয়ে করব। আমরা বোধহয় সামনের সপ্তাহে ঈদ কত তারিখে, ঈদের তারিখটা কত, 17 তারিখ থেকে বোধহয় সবকিছু ছুটি হয়ে যাবে। 17 তারিখ থেকে যদি সবকিছু ছুটি হয়, আমরা 15 তারিখে লাস্ট একটা ক্লাস করতে পারি, 15 তারিখ, তারপরে ঈদের ছুটি দিয়ে দিব। 15 তারিখ অথবা 17 তারিখ আমরা লাস্ট ক্লাসটা করব। আর এই বৃহস্পতিবারে তো ক্লাস হবেই। বিশ 21, আচ্ছা তাইলে তো 20 21 হইলে 15 তারিখ, হ্যাঁ আমরা আরো 3টা ক্লাস করতে পারবো। অর্থাৎ আগামী এই বৃহস্পতিবার একটা ক্লাস করব, রবিবার এবং মঙ্গলবার আমরা 2টা বা 3টা ক্লাস করতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।